স্যার লাস্ট ক্লাসের ভিডিওটা দেওয়া হয়নি। ভিডিও দিইনি? না স্যার। আচ্ছা দিব, কারণ হচ্ছে কি এবার প্রচুর অনেকে ভিডিও পাচ্ছে না, যার জন্য আমি নিজেই হারাই ফেলছি, ট্র্যাক হারাই ফেলছি যে কোন ভিডিওটা দিলাম কোন ভিডিও, কারণ আমি জানি না এখানে এরকম হচ্ছে। হয়তো ওরা আমি নতুন ফাইলেই দিচ্ছি, একেবারে নতুন লেটেস্ট, তারপর দুই একজন দেখি মেইল করে যে স্যার আপনি তো ভিডিও ডাউনলোড করতে পারছেন। লাস্ট ক্লাসের ভিডিওটা হচ্ছে গিয়ে 11 নম্বর। জি স্যার। এটা ছিল আমাদের ফ্লাইব্যাক কনভার্টার। ভোল্টেজটা হচ্ছে আমার ভিকিউ, এটা হচ্ছে আমার ভিইন, এদিকে আমার কয়েলের ভোল্টেজ, ঠিক আছে, প্রাইমারি সাইডের ভোল্টেজ, এটা হচ্ছে আমার সেকেন্ডারি সাইডের ভোল্টেজ। এখন এটা আউটপুটটা দেখতে কেমন হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা গত ক্লাসে শুরু করেছিলাম। আমরা যদি প্রথমেই ট্রানজিস্টরের ভোল্টেজটা আঁকি, এটা হচ্ছে ভিকিউ, পাশে ওকে। আমরা বিজেডিটাকে সুইচ অন করলাম, তাহলে তার অ্যাক্রসের ভোল্টেজ কত হবে? গত ক্লাসে পড়াইছি। তার অ্যাক্রসের ভোল্টেজ কত হবে সুইচটা অন করলে? ওই ক্লাস কিন্তু বলতে পারছো, ওদের না পড়ানো তো বলতে পারছো ওরা। কি ব্যাপার, স্যার কেউ নাই নাকি? ভিকিউ। হ্যাঁ স্যার ভিকিউ। ভিকিউ সমান কত হবে? স্যার ভি ইন প্লাস স্যার সুইচ অন করলে এনপি বাই এনএস সুইচ অন ভি করো, আউট ইনটু। স্যার ওই সুইচ অন করলে তো জিরো। সেটা বলতে এতক্ষণ লাগতেছে? জি স্যার। এটা হচ্ছে জিরো ভোল্টেজ, ভিকিউ কে যখন অন করলাম তখন জিরো। ওকে, আচ্ছা, জিরো যদি হয় তাহলে তার কারেন্ট কি হবে? এইখানকার সিস্টেমের কারেন্ট আমরা যদি কারেন্ট দেখি, আইপি মানে প্রাইমারি সাইডের কারেন্ট যদি দেখি, এই কারেন্টটা কি হবে খেয়াল করে দেখো। ভি এখানে যদি আমরা সুইচটাকে অন করি তাহলে ভি ইন সমান সমান এল ডিআই ডিটি, কারণ ভিকিউ জিরো, তাহলে কেভিএল নিলে ভি ইন সমান সমান এল ডিআই ডিটি, তাহলে আই সমান সমান কি লেখা যায়? 1/L ইন্টিগ্রেশন অফ ভি ইন ডিটি। আর ভি ইন এর মান কত? ভি ইন কি ধরনের নাম্বার, কোয়ান্টিটি কি ধরনের কোয়ান্টিটি? ভি ইন কনস্ট্যান্ট ভ্যালু দিছি না, তার মানে কি দাঁড়ায়? ইয়েস স্যার। জি স্যার। ভি ইন ডিভাইড বাই এল ইন্টু টি। এটা কিসের ইকুয়েশন আসলে? y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু mx এর ইকুয়েশন না, তার মানে এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাবো। বোঝা গেছে? মশিউর বুঝতে পারছো? জি এখন স্যার। কারেন্ট কম হবে, কারেন্টটা এবং স্ট্রেট লাইনে উপরে উঠবে। বোঝা গেছে? এখন সুইচটাকে অফ করে দিব,
সুইচটাকে অফ করলে কি হবে? কারেন্টটা জিরো হয়ে যাবে। সুইচটা যদি অফ করে দেই তাহলে কারেন্টটা জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন কারেন্ট যদি জিরো হয়, তারপর রেজিস্ট্যান্স এখানে কারেন্টটা জিরো, তাহলে এখন ভি কিউ হবে। ভি কিউ কি অবস্থা হবে? স্যার তখন ভিকিউ তে স্যার দুইটা ভোল্টেজ থাকবে স্যার, ভি ইন আর হুম, কয়েলের ভোল্টেজটা স্যার। গুড। ভি ইন এবং কয়েলের ভোল্টেজটা মিলে থাকবে। এখানে আমরা দুইটা ভোল্টেজ পেলাম, ভি ইন প্লাস কয়েলের সেই ভোল্টেজটা। এখন আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে প্রাইমারি কারেন্টটা। সেকেন্ডারি সাইডের কারেন্টটা যদি কি হবে খেয়াল করে দেখো। সেকেন্ডারি সাইডের কারেন্টটা যদি আমরা এরকম ভাবে আসে, এটা হচ্ছে আমার কয়েলের এই কারেন্টটা ছিল, সেকেন্ডারি সাইডের কারেন্টটা এখন এইভাবে ফল করবে। তার কারণ হচ্ছে কি, প্রাইমারি সাইডে যে কারেন্টটা পিকে ছিল, এখন সেকেন্ডারিতে আর কোনো কারেন্ট নেই, সুতরাং এই কারেন্টটা লোড দিকে ফল করবে। কারণ ভিএস এর যে সোর্স হিসেবে কাজ করতেছিল এই কারেন্টটা এভাবে ডিকে করে যাবে। একটু আঁকাটা ভালো হয়নি, আঁকি ঠিক করে। ওকে, একই পিক, মানে পিকটা হচ্ছে এর উপর, রেশিওর উপর ডিপেন্ড করে হবে, পিকটা রেশিওর উপর ডিপেন্ড করে হবে। এই কারেন্ট এভাবে ফল করবে। এখন সেকেন্ডারি কারেন্টটা যখন ফল করে যাবে, তখন সুইচের অ্যাক্রসের ভোল্টেজ কত হবে খেয়াল করে দেখো। সেকেন্ডারি সাইডের কারেন্টটা যদি ফল করে, এই কারেন্টটা যদি জিরো হয়ে যায়, তাহলে এখানে কোনো ইনডিউসড ভোল্টেজ আমরা পাবো না। সেকেন্ডারি সাইডের কারেন্ট জিরো হয়ে গেলে প্রাইমারি সাইডে কোনো ইনডিউসড ভোল্টেজ পাবো না। তাহলে ভি কিউ দেখবে শুধুমাত্র একটাই ভোল্টেজ, সেটা হচ্ছে ভি ইন। তার মানে কারেন্টটা ফল করা মাত্রই এই ভোল্টেজটা হয়ে যাবে আমার এই ভিন এর সমান। বোঝা গেছে? এটা হয়ে যাবে ভিন এর সমান। তাহলে প্রাইমারি কারেন্টটা কত? প্রাইমারি কারেন্টটা ওখানেও জিরো, কারণ এখন আর প্রাইমারি সাইডে কোনো কারেন্ট ফ্লো করছে না। এরপরে আমরা আবার এই জায়গাটা এসে মার্ক করলাম, দেখছো? এই মার্কে এসে আমরা আবার সুইচ অন করব, করলে এই ভোল্টেজটা জিরো। তাহলে কি হবে? আবার এই কারেন্টটা রাইজ করবে। বোঝা গেছে? আচ্ছা, এই কারেন্টটা জিরো থাকবে, এখানে আসার পর আবার এই কারেন্টটা এখানে পিক থেকে এখানে ফল করবে। এখানে সুইচটাকে অফ করলে, সুইচটাকে যখন অফ করছি তখন এই কারেন্টটা কি হবে? আবার আমরা একটা ভোল্টেজ পাবো। কত ভোল্টেজ? সেই ভোল্টেজটা হচ্ছে এই যে এরকম। কি বন্ধু, কারো কোনো কোশ্চেন আছে নাকি কারণ? এটার ফ্রিকোয়েন্সি হয় এট দি অর্ডার অফ 5K থেকে শুরু করে 50K, এরকম ফ্রিকোয়েন্সিতে সাধারণত এটা করা হয়। ডিপেন্ড করে সুইচ, কারেন্ট এবং আদার্স কিছুর উপর। বোঝা গেছে? Yes, sir. জি স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার কোশ্চেন হচ্ছে আমরা যে স্যার প্র্যাকটিক্যালি যে স্যার এই যে ইগুলো দেখি ওখানে অনেকগুলো কিগুলো দেখি? মানে সরি স্যার, প্র্যাকটিক্যালি কি দেখি? স্যার এই যে প্র্যাকটিক্যালি যে ফ্লাইব্যাক কনভার্টার গুলো থাকে সেখানে স্যার অনেকগুলো আলাদা আলাদা সোর্স, মানে আলাদা আলাদা জায়গায় সে ভোল্টেজ সাপ্লাই করে। ওইটা কিন্তু স্যার ভিতরে স্যার ট্রান্সফরমার স্যার একটার মধ্যেই থাকে। অনেকগুলো কয়েল। হ্যাঁ স্যার, কিন্তু এই যে প্রতিটার জন্য কি আলাদা আলাদা
সুইচ থাকে নাকি স্যার, নাকি কোনোভাবে একটা দিয়ে না, স্যার? প্রাইমারি সাইডের একটা সুইচকে যদি তুমি মানে বেশি কারেন্টের জন্য তৈরি করো, তাহলে সেকেন্ডারি সাইডে সবগুলা বানাইতে পারবা। এটা ডিপেন্ড করে ডিজাইনের উপর। ডিজাইনটা জি স্যার। তুমি যদি এরকম ভাবে করো, এই একটা কয়েল, এই আরেকটা, এই আরেকটা, এখন এইটা টার্নস এনপি, এটা NS1 হতে পারে, এটা NS2 হতে পারে, এটা NS3 হতে পারে, কিচ্ছু যায় আসে না। এই টার্নস এর জন্য এটার VA 10 VA হতে পারে, এইটা 5 VA হতে পারে, এইটা 20 VA হতে পারে। যদি 20 VA হয়, টার্নস যদি আমার কম হয়, কারেন্ট বেশি হয়, তাহলে সেই অনুসারে সেভাবে দিবা। এখন সাম আপে তোমাকে বের করতে হবে 20 আর 5 25 আর 10 35, তার মানে এটা অ্যাটলিস্ট 35 VA হতে হবে। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আউটপুট ভোল্টেজ ওই ট্রান্সের উপর হিসাব করে আসে। হ্যাঁ, ওই ক্ষেত্রে আসে। জি এটা স্যার। স্যার এগুলাকে সেন্টার ট্যাপ করে মানে বের করা হয় সেন্টার ট্যাপ করবে কেন? নাকি সেন্টার ট্যাপ আলাদা? করার শব্দটার মানে কি? সেন্টার শব্দটার মানে কি? স্যার মধ্যে থেকে বের করা, হ্যাঁ, মানে বুঝি নাই। কয়েলের মধ্যে থেকে আর একটা তার বের করে ওখান থেকে মানে লো ভোল্টেজ বের করার জন্য। মধ্যমানে মানে কি? সেন্টার শব্দটার মানে কি? স্যার সেন্টার একদম মিডিল স্যার। ফুটবল খেলছো কোনোদিন? জি ফুটবল স্যার। খেলছো? ফুটবলের সেন্টার মানে কি? গোলপোস্টের না সামনে? স্যার, সেন্টার তো স্যার মাঠের মাঝ হ্যাঁ, বরাবর। জি স্যার। সেন্টার মানে তো সেন্টারই, মাঠের মাঝ জি বরাবর, স্যার। ঠিক না? সব দিক দিয়ে মাঝ, দৈর্ঘ্যও যেমন মাঝ, প্রস্থও মাঝ, ঠিক না? জি স্যার। সাইড লাইন থেকে সেন্টার হয়। স্যার ট্যাপ করে তো বের করে স্যার ট্রান্সফরমারে, ট্যাপ একদিকে শব্দটা কম হচ্ছে বের ভোল্টেজ। করা, সেন্টার মানে মধ্য, একদম মধ্য থেকে নিবা। মধ্য থেকে নিতে গেলে আমি যে নাম্বার NS1 NS2 NS3 বললাম, তাহলে হ্যাঁ। তো তুমি যদি সেন্টার ট্যাপ বলো, বানানো সম্ভব তিনটা না কয়েল দিয়ে? না স্যার। হ্যাঁ সম্ভব। যদি NS2 আর NS3 হচ্ছে গিয়ে যোগ করলে NS1 এর সমান হয়, তাহলে NS1 আর NS2 থেকে মাঝখান থেকে যদি নাও, তাহলে সম্ভব। জি স্যার। বুঝছো? মানে মিসলিডিং, সেন্টার ট্যাপ মানে সেন্টার থেকে নিবা, ওটা মিসলিডিং ইনফরমেশন না। সেন্টার মানে সেন্টারই, ঠিক আছে? জি স্যার। Okay. এভাবে আমরা চিন্তা করি। এই ধরনের ট্রান্সফর্মার তো আসলে ডিজাইন করা খুব কঠিন কিছু না, খুবই সিম্পল। এগুলো আন্ডারগ্রেড লেভেলের স্টুডেন্টরা পারা উচিত। এখানে আমরা অবশ্য একটু বুদ্ধি খাটাই। বুদ্ধি খাটাই হচ্ছে গিয়ে, কয়েলের টার্নস যদি ঘুরাই দেই, তাহলে অনেক সময় ভিএ রেটিংটা, মানে ভিএ রেটিং না, স্যাচুরেশন লেভেলটা কমানো যায়। এগুলো নিয়ে দেখবা টিডিকে একটা কোম্পানি আছে, তাদের অনেক পেপার আছে, পেপার প্যাটেন্ট, টিডিকে। এই ধরনের ট্রান্সফর্মার কিভাবে ডিজাইন করতে হয়, ওটা ওদের ইয়াতে আছে। টিডিকে আছে, আর ওই যে ফেয়ার চাইল্ড আছে, টেক্সাস ইনস্ট্রুমেন্টেশন অল্প স্বল্প আছে। ওকে, মজার ব্যাপার কি জানো? ওই ট্রান্সফরমারের একটা কয়েল এখানে অসিলেশনের মধ্যেই কাজে লাগানো হয়। এটা সেলফ অসিলেট করতে থাকে নিজেই। অসিলেট করলে সুবিধাটা কি, আমার আলাদা করে ওই সুইচের জন্য সিগন্যাল তৈরি করতে হয় না। বোঝা গেছে? আলাদা করে সুইচের জন্য সিগন্যাল তৈরি করতে হলে আবার একটা আলাদা আইসি লাগে, এই লাগে সেই লাগে। এটা যদি পারফেক্টলি ডিজাইন করা যায়, সেলফ অসিলেশনে কাজ করে। স্যার কোথায় স্যার সেলফ অসিলেশনে কাজ করে একটা কয়েল? অসিলেটর বানাইছো? জি স্যার। অসিলেটর বানাইছো? জি স্যার, ওই যে 555 অথবা 8086 আইসি। ধরো 555 না তো, ওই যে ওপেন দিয়ে অসিলেটর। জি স্যার। হ্যাঁ, জি স্যার। জি স্যার। ওপেন দিয়ে অসিলেটর করে ওকে দিয়ে দাও। ওপেন দেয় না, বিজেপি দেয়। হ্যাঁ একটা স্যার, বিজেপি বললেন যে দিয়ে স্যার তুমি কয়েল অসিলেটর, অসিলেটর হিসেবে কাজ করে স্যার, এটা। একটা কয়েলকে খেয়াল করে দেখো, ইয়া বানাইছো না তোমার, ধরো ওই যে 180 ডিগ্রি ফেজ শিফট করে যে ওপেন দিয়ে বা ট্রানজিস্টর দিয়ে, সাথে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর লাগায়, জি স্যার। 180 ডিগ্রি ফেজ শিফট করছো ওই জিনিসগুলো। জি স্যার। ওই সার্কিটে একটা কয়েলকে নিয়ে আসে, ওই ইন্ডাক্টর যেটা, ওই কয়েলটাকে, ওই কয়েলটাকে তুমি এনার্জাইজ করো। হুম,
সেলফ অসিলেশন তৈরি করা যায়। করে আমি 180 ডিগ্রি ফেজ শিফট করে ফিডব্যাক নিয়ে এসে ওই যে পাসটা তৈরি হচ্ছে এই পাসটাকে এনে আমরা এইখানে বসায় দিই, সুইচে। এই জায়গায় দিয়ে দিই সুইচে। তাহলে একবার যখন অসিলেশন শুরু হয়ে যায় তখন এটা সেলফ অসিলেটরি হতে লাগে। এদেরই একটা কয়েলকে এখান থেকে একটা কয়েল চুজ করে নিয়ে অসিলেশন তৈরি করে। কিন্তু স্যার শুরুটা করে কিভাবে স্যার, এটা বুঝি না। ওই যে তুমি মজার ব্যাপার তো, এখানে যখন সুইচটা দিবা, দিলে কি ট্রানজিয়েন্ট পাবা না তুমি? জি স্যার। ওই ট্রানজিয়েন্ট দিতে শুরু করে দিবে। মানে স্যার ফার্স্টে তো আমার সুইচটা তো স্যার অন করা শুরু করতে হবে, সেটা বলছিলাম। হ্যাঁ, তুমি প্লাগ ইন করবে না? তাহলে স্যার আলটিমেটলি তো স্যার আমি একটা সার্কিটরি তো আমার বানাতেই হচ্ছে সুইচটার জন্য, কেন? যেহেতু। এই জন্য তুমি প্লাগ ইয়ে কি করো, তুমি কোন একটা প্লাগ পয়েন্টে ইনপুট দিলা, দিয়ে সুইচটা অন করো, জি স্যার। তুমি আলাদা সার্কিট বানাইতে হয়। হ্যাঁ, মানে স্যার যদি তুমি তো কানেকশন অসিলেশনটা। দিবাই, সামহাউ এনার্জি নেওয়ার জন্য কানেকশন দিবাই, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ স্যার। তো যখনই সুইচটা অন করবো তখন সেই ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসটা ধরেই তো সে পেয়ে যাবে। জি স্যার, বাট ফ্রিকোয়েন্সিটা কিভাবে পাবে এটা বুঝতে পারছি না আসলে। ফ্রিকোয়েন্সিটা কিভাবে পাবে? কেন, তুমি যদি ফ্রিকোয়েন্সি এখানকার একটা ক্যাপাসিটর আছে না, আর এখানে তুমি আরেকটা কয়েল ডিজাইন করো, দূর তোমার এই ডিজাইন করে দিলে আমার পাওয়ার ইলেকট্রনিক্স পরে বুঝো। এখানে আমি আচ্ছা যদি এর স্যার। মধ্যে জি বসায় স্যার, দিই জি স্যার। এটা, তাহলে যখন তুমি সুইচটা অন করবা, সুইচটা অন করা মাত্রই এইখানে আমরা একটা কয়েল দিয়ে রাখি যেটা কি করে, অসিলেশন তৈরি করবে। সেই অসিলেশনটা এই ট্রানজিস্টরের বিজেডিতে দেয়, দিলে জি সে স্যার। সেলফ অসিলেটরি হয়ে ইয়ে করতে থাকে, কাজ করতে থাকে। জি স্যার, বুঝতে পারছি। কিছুটা হয়তো বুঝতে পারছো। আমারই একটা গ্রুপ জি আছে স্যার। মুহাইমিন, তারপরে মন্ডল, না সরি মন্ডল কি ছিল, হ্যাঁ মন্ডল ছিল। ওরা এই সেলফ অসিলেটরি সার্কিট বানাইছিল, সেলফ অসিলেটরি পাওয়ার ইলেকট্রনিক্স সার্কিট বানাইছিল। সবুর, ওদের গ্রুপে আরেকজন ছিল সবুর। ওকে, পাওয়ার ইলেকট্রনিক্সে ফেরত যাই, ইলেকট্রনিক্সে পরে। এই বন্ধু কারো কোনো কোশ্চেন আছে? এই যে এই সার্কিটের কথা বললাম না, এই সার্কিটে তোমার যে মশার ব্যাট আছে না, জি স্যার। মশার ব্যাটে ইউজ করে ডিসি ডিসি কনভার্টার, কিচ্ছু না। ওটা প্রথমেই একটা যে কাজটা করে সে, এটা হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার বসায়, ঠিক আছে? তার আগে তার ভোল্টেজটা কমানোর জন্য ওই যে একটা ক্যাপাসিটর, তার প্যারালাল একটা রেজিস্ট্যান্স, তারপর একটা ক্যাপাসিটর দেয়, দিয়ে এটা থেকে হাফ ওয়েভ রেকটিফিকেশন করে, বুঝছো? এই খেয়াল করে হয় ক্যাপাসিটর পোলার নন পোলার করে ফেলছি। এখানে আমরা একটা ডিসি পাই, এই ডিসিটারে ওই সেলফ অসিলেটরি ফ্লাইব্যাক কনভার্টারে দেয়। এই ডিসিটা পাই আমরা বেশ কম, 10-12 ভোল্ট পাই। এইটারে সে ফ্লাইব্যাক কনভার্টার দিয়ে 400 ভোল্ট বানাইতে রেখে দেয়, 200 থেকে 400। এটা ব্যাটারি জানি না ব্যাটারির কোয়ালিটি বা কিসের উপর, আমি মেপে দেখলাম কেউ কেউ 200 করে, কেউ কেউ 400 করে। পরে এখানে আউটসাইড একটা বড় মানের ক্যাপাসিটরের মধ্যে এই 400 ভোল্ট স্টোর হয়ে থাকে। যখন মশাটা ওই দুইটা টার্মিনালের মাঝখানে এসে মশাটা পড়ে, ওই 400 ভোল্ট ক্যাপাসিটরটা তারা ডিসচার্জ করে, পরে ঠাস করে মশলা মরে যায়, আর কিছু না। এখানে একটা ফ্লাইব্যাক কনভার্টার থাকে। আমরা দেখতেছি, তোমরা হয়তো ভাবতেছো এটা স্টেপ আপ বা ডাউন, কিন্তু এটা স্টেপ আপও হইতে পারে, বুঝছো? এইটা তো জি সেলফ স্যার। অসিলেটরি, এই সার্কিটগুলো কিন্তু সেলফ অসিলেটরি সার্কিট, যেই কারণে ওই ঠাস করে ট্রানজিস্টরটা পুড়িয়ে গেলে আর ঠিক করা যায় না। তার কারণ হচ্ছে চাইনিজরা যে ট্রানজিস্টরটা দেয় ওইটার সাথে, আমি জানি না তোমরা এগুলো পড়ছো কিনা ইলেকট্রনিক্সে, বিটা বলে একটা সম্পর্ক আছে না, পড়ছো ট্রানজিস্টরের বিটা ভ্যালু? জি স্যার। ওই বিটা ভ্যালুর সাথে সম্পর্কিত হয়ে কিন্তু অসিলেশন হয়। এখন তুমি যদি ওই বিটার এক্সাক্ট বিটার ট্রানজিস্টর দিতে না পারো, তাহলে আর ওইটা অসিলেট করবে না। চাইনিজরা যেটা করে, এই বিটা ভ্যালুটা হিডেন, এবং যে আইসি গুলো যে ট্রানজিস্টর গুলো ইউজ করে ওই বিটা ভ্যালু ট্রানজিস্টর মার্কেটে পাওয়া যায় না, যে কারণে এই ব্যাট গুলো একবার নষ্ট হলে বাতিল, শেষ, ওয়ান টাইম। জি স্যার, মডেল লেখা থাকে না স্যার। হ্যাঁ, মডেল লেখা থাকলে তুমি খুঁজে পাবা না, এটা সার্চ দিয়ে খুঁজে পাবা না। তো এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। তো আমি সেটাই বলি যে
এই জিনিসটাই যদি তুমি বাংলাদেশে ডিজাইন করতে পারতা তাহলে তোমার নিজেরই ব্যাট হতো, তুমি নষ্ট হলেও তুমি রিপ্লেস দিতে পারতা, মানুষ রিইউজ করতো। এরকম ব্যাট খুব কম, বা ঢাকা সিটির খুব কম লোকের বাসা আছে নাই, এই নষ্ট একবার নষ্ট হয়ে শেষ, 300 টাকা 200 টাকা দিয়ে কিনে ফেলেও না কিছু না, নষ্ট। আমি যে মাঝে মাঝে তোমাদেরকে বলি যে আমাদের এগুলা ডেভেলপ করতেছে না, এটা একটা মেইন কারণ বলার। এগুলো ইলেকট্রনিক ওয়েস্ট তৈরি করতেছে বাংলাদেশ, লাভের লাভ কিছু, কিন্তু আমরা আমাদের ইঞ্জিনিয়ারদের দিয়ে, ইয়াং ইঞ্জিনিয়ারদের দিয়ে এগুলো করাইতে পারতেছি না, বুঝতে পারছো? এখন আমার যদি সময় দাও 3 মাস সময় লাগাইলে আমি এটা হয়তো বের করে ফেলতাম। 3 মাস মানে এক ট্রাইমেস্টার আমার পক্ষে বসে থাকা কি ইয়া, 3 মাস তুমি পারফেক্টলি ডিজাইন করে বের করে নিয়ে আসতে হবে। মানে একটা রিসার্চ গ্রুপ পাইলেই হয়ে যায়, কিন্তু সেই গ্রুপটা কাজ করে না আসলে। ওকে, এবার আগাই পাওয়ার ইলেকট্রনিক্সে যখন আসি, খেয়াল করে দেখো এগুলো হচ্ছে গিয়ে সব চপার সার্কিট। চপার সার্কিট কিভাবে, এই পর্যন্ত যে যে ডিসি ডিসি কনভার্টার পরে আসছি, ঠিক আছে, ফ্লাইব্যাক কনভার্টার, এগুলো হচ্ছে চপ করে, ডিসি ভোল্টেজটাকে চপ করে, এর জন্য এদের নাম হচ্ছে গিয়ে চপার সার্কিট। এই চপার সার্কিট গুলাকে আমরা নানাভাবে চিন্তা করতে পারি। খেয়াল করে দেখো এদেরকে ক্লাসিফাই করা হয় এরকম ভাবে যে এই পাশে তার ভোল্টেজ, এই পাশে তার কারেন্ট। তাহলে এটা আমরা একটা কোয়াড্রেন্ট, এটা আরেকটা কোয়াড্রেন্ট, এইটা আরেকটা কোয়াড্রেন্ট, এটা আরেকটা কোয়াড্রেন্ট, এবং 4টা কোয়াড্রেন্ট পাওয়া যাবে। তাহলে সে চপার সার্কিটটা কোন কোয়াড্রেন্টের মধ্যে কাজ করছে এই জিনিসটাকে আমরা ডিফাইন করতে পারি। যেমন এটা ডিসি ইনপুট দিলাম, এর সাথে একটা ডিসি মোটর লাগালাম, ওকে। যখন আমরা এই সুইচটাকে ক্লোজ করব তখন আমার এই দিকে কারেন্ট ফ্লো করবে, এখানে প্লাস এখানে মাইনাস, কারেন্টের ডিরেকশন এদিকে। এটা বুঝতে কারণ সমস্যা আছে? আচ্ছা, মোটরের রোটেশনও আমার ক্লকওয়াইজ ধরে নিলাম যে মোটরটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে। আচ্ছা, এখানে দেখো ভোল্টেজকে ধরে নিচ্ছি পজিটিভ, কারেন্টের ডিরেকশনটা ধরে নিচ্ছি পজিটিভ। তাহলে এটা এই কোয়াড্রেন্টে আছে না অপারেশনটা, এটাকে আমরা বলবো ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা বুঝতে কারণ সমস্যা আছে? স্যার আর একবার বলবেন ফার্স্ট কোয়াড্রেন্ট কেন হলো? শিওর। খেয়াল করে দেখো আমরা ধরে নিচ্ছি এই পাশে হচ্ছে কারেন্টের পজিটিভ উপরে, আর নিচে হচ্ছে কারেন্টের নেগেটিভ, এটা নর্মস। হ্যাঁ, কারেন্টের ভোল্টেজের পজিটিভ এবং নেগেটিভ, কারেন্ট উপর থেকে নিচের দিকে যাচ্ছে। এটা দুইটা যদি আমরা পজিটিভ সাইন হিসেবে চিন্তা করি, তাহলে আইও পজিটিভ, ভিও পজিটিভ, ঠিক না? আমরা জিওমেট্রিকে মানে জ্যামিতি যদি দেখি এক্স এক্সিস ওয়াই এক্সিস, এটা দুটোই জি পজিটিভ স্যার। না সাইডে, এর জন্য আমরা এটাকে বলি ফার্স্ট কোয়াড্রেন্ট। বোঝা গেছে? ক্লিয়ার? এটা হচ্ছে কি তার ফার্স্ট কোয়াড্রেন্ট অপারেশন। এখন খেয়াল করে দেখো যদি আমরা এই সুইচটাকে ওপেন করে ফেলি তাহলে কি হবে? সুইচটাকে ওপেন করে ফেললে এই মোটরটা ইন্ডাকটিভ এনার্জিটা, স্টোরড এনার্জিটা সোর্সের মধ্যে ব্যাক করার চেষ্টা করবে, কিন্তু কোনো পথ নাই। সুতরাং আমরা এটা তখন সে ফ্লো করবে না, কারেন্টটা তার নিজের মধ্যে ইয়ে হবে, এনার্জিটা ডিকে করবে আস্তে আস্তে। কিন্তু আমরা যদি এখানে একটা ফ্রি হুইলিং ডায়োড বসাই দিই তাহলে কি করবে? এই কারেন্টের এই একই ডিরেকশনে থেকে এখানে সে তার এনার্জি ডিসিপিট করবে। আচ্ছা, এখানে তার ভোল্টেজ কত হবে? আউটপুট ভোল্টেজ যদি দেখি, মোটর আউটপুট ভোল্টেজ 0। আর কারেন্টটা কত হবে? কারেন্ট হবে অলমোস্ট কি, রেজিস্ট্যান্সটা যদি খুব কম হয় অনেক বেশি হয়ে যাবে, তার মানে এদিকে কোথাও থাকবে। এবং রেজিস্ট্যান্সের মধ্যেই তার পুরোটা এনার্জি সে ডিসিপেট করবে। এটা কিন্তু এখনো ফার্স্ট কোঅর্ডিনেট অপারেশনই আছে, ফার্স্ট কোঅর্ডিনেটের বাইরে সে যায়নি। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করে দেখো এই মোটরটা এভাবে ঘুরছে,
হ্যাঁ, আমরা সুইচটাকে ওপেন করে দিলাম, কথাটা ভালো করে খেয়াল করো, ঘুরছে, আমরা তার সুইচটাকে ওপেন করে দিলাম। এখন মোটর থেকে যদি আমরা তার লোডটাকে খুলে ফেলি, মোটর মেকানিক্যাল লোড লাগানো থাকে, ঠিক আছে, মেকানিক্যাল লোডটাকে যদি আমরা ডিসকানেক্ট করে ফেলি তাহলে কি হবে? মেকানিক্যাল লোডটা ডিসকানেক্ট করা মাত্রই যেটা হবে, এটা হচ্ছে আরপিএম বেড়ে যাবে, মোটরটা ফ্রি রানিং এ ঘুরতে থাকবে। যখনই তার আরপিএম বাড়বে, তার যে জেনারেটেড ভোল্টেজ ইজি, এটা বেড়ে যাবে। তাহলে ইজি যদি বেড়ে যায়, হ্যাঁ, এখন ইজি হচ্ছে কার চাইতে পারবে? ভিন এর চাইতে। ভিন এর চাইতে যদি বেড়ে যায়, তাহলে এখানে আমরা একটা অন্য কাজ করতে পারি। কিরকম? আমরা এই ইজিটাকে এটা কানেক্ট করে দিতে পারি, দিলে কি হবে? মোটরের যে জেনারেটেড ভোল্টেজটা, মোটরটা জেনারেটর হিসাবে কাজ করবে, সে এই ইনপুটটা দিতে থাকবে, এখন সোর্সে ব্যাক করতে থাকবে। কিভাবে? খেয়াল করে দেখো, এখন সে কারেন্টের ডিরেকশনকে এদিকে নিয়ে যাবে, এবং সে, কারণ এখন সে জেনারেটর, খেয়াল করে দেখো, ফ্লাক্স ফিল্ডের ডিরেকশন চেঞ্জ করে নেই, মোটরের রোটেশন চেঞ্জ করে নেই, তাহলে চেঞ্জ হবে কি? কারেন্টের ডিরেকশন। এখন কারেন্টটা সে সোর্সের দিকে ব্যাক করাবে, তার মানে ভোল্টেজ এসে কিন্তু কারেন্টটা চলে আসতেছে, তার মানে কারেন্টটা যদি নেগেটিভ হয় তাহলে এটা ব্লু কালারে দেখাই, সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাবে। আসেনি এখনো ছবিটা? হ্যাঁ, এই আসছে। এখন আবার এটা কারেন্টটা ফ্লো করবে ডিরেকশনে, এটা বোঝা গেছে? কিন্তু স্যার সুইচ তো অফ না, সরি অন, অফ না স্যার। সুইচ অফ, সুইচ অফ, সুইচ তো খুলে দিয়েছি, সুইচ অফ। আমরা একটা বাইপাস পাথ দিয়েছি, জি স্যার। সুইচ দিয়ে তো যাচ্ছে না। আচ্ছা, এখন এই বাইপাস পাথটা যখন দিলাম, তাহলে তো এখন সুইচ অন করি আর অফ করি, পাথ দিয়ে তো যখন আবার ইজি কমে যাবে, তখন সে আবার ভিন দিয়ে যাবে। তাহলে বুদ্ধিটা কি? বুদ্ধিটা হচ্ছে, এখানে আমরা একটা ডায়োড বসাই দিই না, এখানে যদি আমরা একটা ডায়োড বসাই দিই, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, ভিন যদি ইজির চাইতে বেশিও হয়, সুইচ অন না করলে কিন্তু অন হবে না, মোটর অন হবে না, কারণ ডায়োডটা রিভার্স কন্ডিশনে। খেয়াল করে দেখো, এখানে আমরা একটা এই পাথে ডায়োড বসাই দিলাম, এই পাথে আমরা যখন ডায়োডটা দিচ্ছি, ডায়োডটা কিন্তু রিভার্স কন্ডিশন, সুতরাং সে আর এটাকে অন করবে না। ক্লিয়ার? তার মানে ইজি যতক্ষণ ভিন এর চাইতে বেশি, ততক্ষণ পর্যন্ত সে লোডে, মানে ততক্ষণ পর্যন্ত সে সোর্সে পাওয়ার বা এনার্জি ব্যাক করাবে। স্যার একটা কনফিউশন আছে। বলো, বলো, বলো। স্যার আগের কেসটাতে যখন ডায়োডের মধ্যে দিয়ে স্যার হচ্ছিল, ওই এনার্জিটা ডিসিপেট হচ্ছিল, তারপরে যখন আমরা লোডটা খুলে ফেলছি তখন রোটেশন তো স্যার সেমই আছে, তাই না স্যার? হ্যাঁ, তাহলে স্যার কারেন্টের ডিরেকশনটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে মনে হচ্ছে না? মানে হ্যাঁ, কারণ সে যখন জেনারেটর হিসেবে কাজ করবে, স্পিড বেড়ে যাচ্ছে, আমরা যখন এই পাতটা দিব তখন সেই কাজটা করবে। কিন্তু স্যার রোটেশন তো একই দিকেই ছিল। থাকুক না, রোটেশন একই দিকে থাকবে, তারপরে তোমার ফ্লাক্সের ডিরেকশন একই দিকে থাকবে, ঠিক আছে, স্পিড বেড়ে যাচ্ছে, স্পিড বেড়ে গেলে তখন জেনারেশনে চেঞ্জ হবে। এই পাতটা যখন আমরা দিচ্ছি তখন এটা হবে, আর যদি না দিই তাহলে ফ্রি নিয়ে যাবে। এটা আমরা কোন কোয়াড্রেন্ট অপারেশনটা রাখবো সেটা দেখবো, যে চপিং এ দিয়ে, সার্কিটরি দিয়ে। আচ্ছা স্যার। বোঝা গেছে? চপিং এর যে সার্কিটরি সেটা দিয়ে দেখবো। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এই ইজি যখন ভিনের চাইতে বড়, ততক্ষণ পর্যন্ত এটা কি হবে? এনার্জি সোর্সে ব্যাক করাবে, আর যখন ইজি ভিনের সমান হয়ে যাবে তখন আর যেতে পারবে না। তাহলে সলিউশনটা কি? এখন এটা আমরা কেন চাই? কেন চাই? এই কারণে যে আমরা যদি একটা মোটরের থেকে লোডকে ডিসকানেক্ট করে ফেলি, তখন যে জিনিসটা হয়, মোটরটা ফ্রি রানিং এ ঘুরতে থাকে। ফ্রি রানিং ঘুরতে থাকলে তখন তার কি হয়, যে এনার্জিটা থাকে সেটা সেভ করাটা যেতে পারে, সেভ করা যেতে পারে, এবং সেভ করতেও হয় অনেক সময়। আমরা এটাকে করার জন্য এই ডায়োডটা দিই, কিন্তু যদি ইজিটা কমে যায় তখন সেই মোটরটা আবার ফ্রি রানিং এ চলে যায়।
প্রি রানিং এ চলে গেলে এটা থামতে যেহেতু অনেক সময় লাগতে পারে, আমরা কি করি, আমরা এর মধ্যে সুইচিং করি। সুইচিং করি মানে এখানে একটা সুইচ যদি বসাই, এই সুইচটাকে যখন ক্লোজ করব, ঠিক আছে, তখন আমার এই মোটরের এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে। মোটরের এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে। বোঝা গেছে? আচ্ছা, এই কারেন্টটা ফ্লো করলে কি হবে, এটা আর্মেচারের মধ্যে ম্যাগনেটাইজিং পার্ট আসবে, সুতরাং সে আর্মেচারের মধ্যে ব্রেক তৈরি করবে, আর্মেচারের মধ্যে ব্রেক হিসাবে কাজ করবে। এখন পুরোটা জিনিস যদি আমরা ফার্স্ট আর সেকেন্ড মিলায় চিন্তা করি তাহলে কি দাঁড়ায়। এইবার আমরা মসজিদের কিছু কিছু কোশ্চেনের উত্তর আশা করি ক্লিয়ার করতে পারবো। মোটরটাকে ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে দেখালাম, তার রেজিস্ট্যান্স, তার ইন্ডাকট্যান্স, ব্যাক। আচ্ছা, এখানে আমরা আসি। মডুলেটিং কথাটার সাথে তোমরা কি পরিচিত? মডুলেট করার অর্থটার সাথে? জি স্যার। জি স্যার। আচ্ছা, মডুলেট মানে হচ্ছে একবার অন করা একবার অফ করা, বা তাকে কোনো কিছুতে এজিটেট করা, চেঞ্জ করা, ঠিক আছে। সুইচ S1 মডুলেটিং মানে হচ্ছে গিয়ে সুইচটা একবার অন হচ্ছে একবার অফ হচ্ছে। আমরা যদি বলি যে সুইচ S1 মডুলেটিং, তাকে আসলে মিন করা হয় এই জিনিসটা। ওকে, এটাকে আমরা মডুলেটিং বলি। সুইচ S1 কে যদি মডুলেটিং বলি, খেয়াল করে দেখো এইখানে S1 ফার্স্ট কোয়াড্রেন্টে S1 মডুলেটিং, D2 কন্ডাক্টিং, এখানে D2 কন্ডাকশন করে। ওকে, এইটা হচ্ছে মোটরটার মোটরিং অ্যাকশন, মোটরটার হচ্ছে মোটরিং অ্যাকশন। ওকে, আমি পাবো এখানে প্লাস, এখানে মাইনাস, কারেন্টের ডিরেকশন এইদিকে। ওকে, ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? হুম, স্যার নিচের ওই যে লোডের সাথে যেই সোর্সটা দেওয়া, এটা কি ব্যাক ইএমএফ নাকি? জি, ভ্যাকিউম। জি স্যার। ডিসি মোটর কি করছে আর কি, ডিসি মোটরের এটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর্মেচার ইন্ডাকট্যান্স, আর এটা ভ্যাকিউম। জি স্যার। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, আমরা যদি S1 কে খুলে ফেলি তাহলে মোটরটা কি করবে? মোটরের টার্মিনালে ভোল্টেজ কত পাবা?
মোটরের টার্মিনালে ভোল্টেজ কত বাবা? একটা ডিসি মোটরকে বা ডিসি জেনারেটরকে ঘুরাচ্ছ, মোটরের কোন কোন হাতের কোন কোন রুল ফলো করে? লেফট হ্যান্ড রুল না রাইট হ্যান্ড রুল? আর জেনারেটরের ক্ষেত্রে লেফট হ্যান্ড রুল না রাইট হ্যান্ড রুল? মশহুর আরিফুল ইসলাম, স্যার লেফট হ্যান্ড রুল কিসের ক্ষেত্রে? মোটরের ক্ষেত্রে। আর জেনারেটর? জেনারেটর স্যার রাইট হ্যান্ড রুল স্যার। ফাইন। এখন দুই হাত ধরো, আঙুল আঙুল ভাঙিও না। আঙুল টাঙুল না ভাঙিয়া যদি দেখাইতে পারো, সেটা হচ্ছে লেফট হ্যান্ড রুল। যখন যখন তুমি ধরতেছো, হ্যাঁ, লেফট হ্যান্ড রুল, বৃদ্ধাঙ্গুলি, থাম, এটা কি? বৃদ্ধাঙ্গুলিটা কি? স্যার রোটেশন। স্যার গুড, রোটেশন। রোটেশন অফ, এটা তাহলে যদি আমি আমার দিকে ধরি, বৃদ্ধাঙ্গুলিটা উপরে, উপরের দিকে গেছে, ইন্ডেক্স ফিঙ্গারটা আমার রাইট হ্যান্ডের দিকে যাচ্ছে, আর মিডল ফিঙ্গারটা আমার বুকের দিকে আসছে। ধরতে পারবে এরকম ভাবে সবাই? আমি ভিডিও অন করতে হবে। জি স্যার। ধরতে পারছো? জি স্যার। স্যার আরেকবার বলেন। নাবিল কিন্তু ভয় পেয়ে ভিডিও অন করার কথা বলতে ভয় পেয়ে লেফটি করে ফেলছে। নাবিল ধরতে পারছো? আসিফ বিন নিজাম, স্যার জি স্যার। আরেকবার বললে ভালো হয়। আব্দুর রহিম, ইয়েস স্যার। সজল কুমার। স্যার আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, গুড। খেয়াল করে দেখো, বাম হাতটা ধরো। বাম হাতের ওই যে ফ্যারাডের লতে যেভাবে হাত ধরতে হয়, তিনটা আঙ্গুল, এভাবে চিন্তা করো। ওকে, তোমার মধ্যমা যেটা মানে মাঝের আঙ্গুলটা তোমার বুকের দিক বরাবর ধরো, আর ইন্ডেক্স ফিঙ্গার যেটা তর্জনী, তর্জনীটা ধরো। বাম হাত ধরতেছো তো, ডান হাতের দিকে ধরো, তাহলে বৃদ্ধাঙ্গুলি যাবে উপরের দিকে। জি স্যার। জি স্যার। বাস। আচ্ছা, তাই যদি হয়, এখন বৃদ্ধাঙ্গুলি হচ্ছে রোটেশন, মোটরের রোটেশন। মধ্যমাটা হচ্ছে গিয়ে আমার কারেন্টের ডিরেকশন, আর তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গারটা হচ্ছে আমার ফ্লাক্সের ডিরেকশন, ফিল্ড ফ্লাক্স। এখন ওই সিকোয়েন্সে রেখে তুমি যদি তোমার ডান হাত ধরো, তখন দেখবা যে কারেন্টের ডিরেকশনটা উল্টায় যায়। রিভার্স হয়। ধরতে পারছো মশিউর? জি স্যার। কারেন্টের ডিরেকশনটা উল্টায় যায়। এখন সুইচ S1 যখন আমরা খুলে দিচ্ছি, তখন যেই সিনারিওটা ডেভেলপ করে, সেটা হচ্ছে যে মোটরটা এখন নিজেই ঘুরতেছে, সে একটা জেনারেটর। বুঝতে পারছো? সে তার ইনার্শিয়ার জন্যই ঘুরতেছে। ইনার্শিয়াটা কোথায় পাচ্ছে? সে যে লোডটাকে নিয়েছিল, লোডের মধ্যে যে ইনার্শিয়াটা ছিল, সেই ইনার্শিয়াটাই তাকে ঘুরতে হেল্প করতেছে। একটা সাইকেল প্যাডেল মেরে দিয়ে প্যাডেল ছেড়ে দিয়ে কি সাথে সাথে বন্ধ হয়ে যায়? না স্যার। হ্যাঁ, জি না স্যার। ইনার্শিয়ার কারণেই যায়। ইনার্শিয়ার কারণে সে অনেকক্ষণ চলতে থাকে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে যে তুমি যদি সাইকেলের পিছনে আরেকজনের বসাও, তাহলে ব্রেক দিতে কিন্তু কষ্ট হয়। কারণ তুমি যখন চালু করো, সেই ইনার্শিয়াটা সহ তারা চালু হয়। কিন্তু তুমি যখন তার ওজনটা, তুমি যখন ব্রেকিং ফোর্সে আসো, তখন কিন্তু ব্রেক দিতে তারে কষ্ট হয়। বুঝছো? জি স্যার। এটা লোডের সাথে, লোডের যে ইনার্শিয়া সে থেকে আসে। এই কারণে জাপানের মতন কান্ট্রি, যে দেশে পাহাড় ভরা, হ্যাঁ, ওদের দেশে ওরা দুইজনে সাইকেলে উঠতে দেয় না, দুইজন উঠলেই নামায় দেয়। সাইকেলে দুইজন উঠা যাবে না, কারণ ব্রেকিং ফোর্স সাইকেলের জন্য যেভাবে ডিজাইন করা হয়েছে, তাতে একজন গুড়ে না। ঠিক আছে, ডাবল হয়ে গেলে সেই ব্রেকিং ফোর্স কাজ করবে না প্রপারলি, তাহলে তুমি এদিক সেদিক করে তোমার থুতনি টুতনি ভাঙতে পারো, হাত টাত ভাঙতে পারো। পুলিশ নামায় দেয়, পুলিশ দেখলেই হলো, পুলিশ দেখে, সিসি ক্যামেরা দেখে, দেখতে পাইলে গেছে আইসা, ভাই নামো নামো, জরিমানা করে না, কিন্তু নামায় দেয়। বুঝছো? আচ্ছা, এখন খেয়াল করে দেখো,
মশিউর, তোমার কি উত্তরটা কিছুটা পাইছো? তাহলে এখন তোমার কারেন্টের ডিরেকশন, সে যখন জেনারেটর অ্যাকশনে চলে যাবে কারেন্টের ডিরেকশন তো চেঞ্জ হয়ে গেল, তাহলে সে ডি টু দিয়ে ঢুকবে কেন? বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার, এটাই তো আসলে কোশ্চেন। জি স্যার। উত্তর পাইছো? তাহলে এখন কোন দিক দিয়ে যাবে? যাবে যদি সে তার যে জেনারেটেড ভোল্টেজ ইজিটা যদি ভিন এর চাইতে বেশি হয়, তাহলে ইজিটা বাড়ানোর উপায় কি? ইজিটা বাড়ানোর উপায় হচ্ছে গিয়ে তুমি যদি ইনার্শিয়াটা কমায় ফেলো, ওই পাশে যে লোডটা, সেই লোডটাকে যদি ডিকাপল করে ফেলো, তখন দেখা যায় যে এই মোটরটার স্পিড বেড়ে যায়। বোঝা গেছে? মোটরটার স্পিড যদি আরপিএম বাড়ে, তাহলে নিশ্চয়ই মনে আছে ডিসি মোটর বা ডিসি জেনারেটরের ক্ষেত্রে বলি কথাটা, তুমি যখনই আরপিএম বাড়াচ্ছ তার জেনারেটর ভোল্টেজও বেড়ে যায়। মনে নেই? ডিসি মোটরের স্পিড টর্ক, জি স্পিড স্যার। আর স্পিড ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স মনে আছে? জি স্যার। এগুলো কিন্তু লাইফ লং লার্নিং। এগুলো কিন্তু কখনো ওই যে ডিসি মোটরের স্পিডের সাথে যে ভোল্টেজ সম্পর্কিত, আর সিনক্রোনাস জেনারেটরের যে ফিল্ডের সাথে সম্পর্কিত ভি কার্ভ পাওয়া যায়, এগুলো কিন্তু লাইফ লং লার্নিং। এগুলো ভুলে গেলে হবে না। হুম। আচ্ছা, তাহলে এখন তোমার যদি আমরা S1 কে খুলে দেই, খোলাই রাখি, তখন যেটা হবে যে এইটা যখন জেনারেটর হিসেবে কাজ করতে থাকবে, হুম, তখন কি হবে? এটা কিন্তু খুলতেছি মোমেন্টারিলি না, খোলাই, এখন আর ওপেন করিনি, আর শর্ট করিনি আগের মতন। তাহলে কি হবে? সেই জেনারেটর হিসেবে সে কাজ করে তখন এইদিকে পাঠাবে। কখন পাঠাবে? যখন ইজি ইজ গ্রেটার দেন ভি ইন হবে। বোঝা গেছে? আর যদি না পাঠাইতে পারে তখন সে জেনারেটর হিসেবে কি করবে? তখন আমরা এই সুইচটাকে যদি মডুলেট করি, এস টু কে যদি মডুলেট করি, তাহলে কি করবে? সে এই পথে জেনারেটরটাকে শর্ট করবে। বোঝা গেছে? এখন জেনারেটর শর্ট হলে কি হবে? জেনারেটর শর্ট হলে খেয়াল করে দেখো, তার আর্মেচারের মধ্যে যদি ওই শর্ট সার্কিট কারেন্টটা ফ্লো করবে, তাহলে ওই কারেন্ট যদি ফ্লো করে তাহলে আর্মেচারের মধ্যে ম্যাগনেট তৈরি হবে, এই ম্যাগনেট ফিল্ড ম্যাগনেটের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। জেনারেটরের লোডিং ক্যারেক্টারিস্টিক্স পড়ছো ডিসি মোটরের? তুমি যদি প্রাইম মুভারের স্পিড না বাড়াও, ইনপুট না বাড়াও, লোড করতে থাকো, তাহলে স্পিড কমতে থাকে না? জি স্যার। বুঝতে পারছো? তখন তার স্পিডটা কমতে থাকে। তুমি দেখি আমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করে মোটরটাকে দ্রুততার সাথে থামাতে পারি, তার মানে আমার এটা ব্রেকিং সিস্টেম হিসাবেও কাজ করতে পারে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখবা, এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট অপারেশন S1D2 দিয়ে, আর S2D1 দিয়ে হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট অপারেশন। ওকে, ফার্স্ট কোয়াড্রেন্ট অপারেশন না হলে সেকেন্ড কোয়াড্রেন্ট হয় না। আগে ফার্স্ট কোয়াড্রেন্ট থাকতেই হবে, তারপর আমি সেকেন্ড কোয়াড্রেন্ট পাবো। বোঝা গেছে? আগে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট থাকতে হবে, তারপর আমি সেকেন্ড কোয়াড্রেন্ট পাবো। তো বলতে পারো না যে স্যার শুরুই করবো সেকেন্ড কোয়াড্রেন্ট দিয়ে, উপায় নেই। আচ্ছা, সেকেন্ড কোয়াড্রেন্টের সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে সে এনার্জিটা সোর্সে ব্যাক করায়। আচ্ছা, এখানে আমরা অবশ্যই এখন একটা কাজ করি, আমরা এই যে D2 যে পাথটা, এই পাথের মধ্যে আমরা একটা বুস্ট কনভার্টার বসাই দিই। একটা ছোট বুস্ট কনভার্টার বসাই দিলে কি হয়? সে বুস্টিং করে বাকিটা এনার্জি ফেরত পাঠায়। বোঝা গেছে? কারণ বুস্টিং করে স্যার। বুস্ট কনভার্টারের এফিসিয়েন্সি যদি আমার 95% হয়, বুস্ট কনভার্টারের এফিসিয়েন্সি যদি আমার 95% হয়, তার মানে আমি আসলে 95% এনার্জি পাঠাতে পারছি, 5% লস হোক। এনার্জির হিসাব করলে এটা অনেকখানি কাজে দেয়। বলো। না স্যার, যে বুস্ট কনভার্টার কোথায় বসাবো স্যার? D2 তে, D1 এ স্যার? D1 এর পাশে এই জি জায়গায় স্যার। বসাইতে পারো। এটা ডিজাইনের উপর ডিপেন্ড করবে, এটা যারা ডিজাইন করছে তাদের উপর। এখানে বসাইতে পারো, এটা মোস্ট অফ দি কেসে প্যারালাল ইয়েতে বসে, কারণ এই নোডের তো ভোল্টেজ এক।
তাহলে এইটার সাথে এই কন্ট্রোল সার্কিট দিয়ে এটাকে চিন্তা করতে হবে তখন। S1 এর কন্ট্রোল সার্কিট থেকে তারপর এটাকে চিন্তা করতে হবে, কারণ এটা তো সব, নাহলে তো তুমি ইনপুট যা দিবা তাই আবার ওখানে বুস্ট করে বসে থাকবে। কারণ S1টা যখনই ওপেন হবে তখনই সে বুস্ট কন্ট্রোলটা কাজ করবে, এই ধরনের লজিক কন্ট্রোল থাকতে হবে। জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এগুলো এই ধরনের ছোট ছোট ডিজাইন কিন্তু সবই ক্যাপস্টোন প্রজেক্টের আন্ডারে আসতে পারে। এই ধরনের ছোটখাটো ডিজাইন গুলো পুরোটাই, কারণ তুমি দেখতেছো এটা ছোটখাটো, কিন্তু পুরা যদি এনার্জি সেভের চিন্তা করো, এটা একেবারে কম না। যেমন এই ধরনের ডিসি মোটর গুলা ইউজ করা হয় মোস্ট অফ দি কেস প্লেনের ফুয়েল ইয়াতে। এখন প্লেনের যখন ফুয়েল কম লাগে তখন তো সে আসলে চপিং এরিয়াটা চেঞ্জ করে, বাকিটুকু এনার্জি সে সেভ করে বা দেয় বা যে কিছু করে। আবার প্লেন ইন ফিউচার তোমার ইয়ে হয়ে যাবে, ডিসি মোটর কন্ট্রোল হবে। তো যার জন্য ওরা এখন থেকে বেশ কিছু ছোট ছোট পার্ট এগুলো ডিসি মোটর দিয়ে করা সম্ভব, সেগুলো করে। কারণ প্লেন কিন্তু বড় ক্র্যাশ করে যখন, মোস্ট অফ দি কেস দেখা যায় আসলে হাইড্রোলিক ফেল। মোস্ট অফ দি কেস যেটা পাওয়া যায় প্লেনের মধ্যে হাইড্রোলিক ফেল। এখন পর্যন্ত তো প্লেন যেভাবে চালানো হয় তার রেডার, তারপর কি ওই যে ফ্ল্যাপ, অ্যালিরন সবই ইয়া দিয়ে ইউজ করা হয়, হাইড্রোলিক সিস্টেম ইউজ করা হয়। কিন্তু হাইড্রোলিক সিস্টেমের যেটা বড় সমস্যা, আল্লাহ না করুক একটা লিক হইলে আর উপায় নাই। কোনো কারণে যদি সেকেন্ড চ্যানেলটাও লিক হয় তো শেষ, আর কোনো উপায় থাকে না, এটা ক্রিপল হয়ে যায় প্লেনটা তখন। ওটার কোনোভাবে মুভ করে না, কারণ পুরোটা হাইড্রোলিক সার্কিট একটা প্রেসারে থাকে, তো তখন প্রেসার ফল করতে থাকে। বুঝতে পারছো? যেই কারণে ইয়ারা চিন্তা করতেছে যে এই এই হাইড্রোলিক সিস্টেম ফল করলে হয়। যেমন তুমি এলিরন যদি একটা ইয়া করে ফেল করে তখন পরটা দিয়েও কোনো কাজ হয় না। কিন্তু তুমি পাইলট যদি খুব বুদ্ধিমান হয় তাহলে ইঞ্জিনের স্পিডটি যেটা সেটা চেঞ্জ করে সে নিয়ে আসতে পারে যদি একটা ফেল করে। কিন্তু প্লেনের ক্ষেত্রে এটা খুব সিভিয়ার হয়ে যায়, যার জন্য ডিসি মোটরের প্রিন্সিপাল অনেক বাড়ছে। অলরেডি অবশ্য তোমরা দেখবা আগে ছিল হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং, এখন এই পাওয়ার স্টিয়ারিং হয়ে গেছে ইলেকট্রিক। এখন মোটামুটি মানে অটোমোবাইল গাড়িতে সবই এখন ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং। তো সেডান বা যাই বলো, ট্রাক বাস টাস এগুলো এখনো কিছুটা হাইড্রোলিক আছে, সামনে ওগুলো চেঞ্জ হয়ে যাবে। আর হাইড্রোলিকের বড় সমস্যা, আলাদা দিলে লিক হইলে আর ঠেলা সরাইতে পারবে না, মানে খুবই ঝামেলা হয়ে যায়। ওকে, এর জন্য আমরা এইভাবে ডিসি মোটরের যেগুলো একটু ভালো করে পড়াশোনা করতেছি, কারণ তোমরা আসলে ইন ফিউচার এগুলো পাবা। তোমাদের বয়স যখন 35-40 হবে তোমরা দেখবা যে এগুলো ডিসি মোটর দিয়ে ইয়ে হয়ে গেছে, তখন আবার আমি না পড়লে আমার বকাবকি করবা, আর এগুলো কিছু পড়ায়নি। বুঝছো? আচ্ছা, পরীক্ষার প্রিপারেশন নাও। 10টা থেকে পরীক্ষা, 10:30 না, তোমাদের পরীক্ষা কিন্তু 10:25, 20 মিনিট পরীক্ষা, 5 মিনিট আপলোড টাইম। তোমরা ইমেল টিমেল যা করো তোমার 10:25-এর মধ্যে ইয়াতে আসতে হবে, ঠিক আছে? এবং তোমরা ছড়াই ছিটাই ইমেল করো, ডোন্ট ডু ইট। আমি কিন্তু ক্লাসরুম হচ্ছে গিয়া আমার intikhab@tripoli.ey.ac.bd, এটা হচ্ছে অফিসিয়াল ইমেল অ্যাড্রেস। কেউ যদি আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেসে পাঠাও, সেটা যদি আমি ডিলিটও করে দিই তোমার কোনো কিছু বলার নেই। বোঝা গেছে? সুতরাং ইএলএমএস আপলোড না করতে পারলে, ইএলএমএস আপলোড যদি করতে কোনো সমস্যা হয় তাও সেটা তোমাকে 10:25-এর মধ্যে আসতে হবে। আমি কোনোভাবেই লেট এবার একসেপ্ট করবো না, লেট কোনো কিছু আমি একসেপ্ট করবো না, ঠিক আছে? স্যার আপলোড সহ 25 মিনিট টাইম স্যার? জি, আপলোড সহ 25 মিনিট টাইম। সময় বেশি দিলে দেখি কপির সংখ্যা বাইরে যায়, সব খালি কপি করে। সময় কম দেওয়াই ভালো, এটা তো এগ্রি করো। সময় বেশি দিলে কপি বাড়াও তোমরা, কপি খারাপ দেখলে বোঝা যায় বাবা, কপি করে কি লাভ হয়? গত টাইম আমি দেখলাম যে সময় বেশি দিছি, স্টুডেন্টরা কপি করা শুরু করছে।